আচ্ছা, তো মিডের জন্য যেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা আমি ধরেন যে ধরলাম মিডের মানে 18 তারিখের আগে 2-3 দিন 3-4 দিন আগে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। সেটা আপনারা করবেন এবং 18 তারিখের পরে হয়তো 20-22 তারিখে পর্যন্ত ডেট থাকবে, বিশ স্যার একুশ একটু তারিখ টাইম বাড়াই দিয়েন স্যার, অনেক অ্যাসাইনমেন্ট একসাথে হয়তো স্যার। স্যার বলেন। মিডের মধ্যে দিলে তো স্যার ওই সময় অ্যাসাইনমেন্ট করবো নাকি এমনি ভাইবার লেগে অন্য পরীক্ষা লেগে কে পরে দিয়েন স্যার, ভাইবার আগে অথবা পরে? না না না, ওভাবে না। আমি বলতেছি যে আপনাদের মানে মিডের ভাইবারটার পরে বেশি সময় লাগবে না, তো ভাইবার পরে আমি 1 দিন বা 2 দিন টাইম রাখবো, ঠিক আছে? সো ধরেন ফিনিশিং কিছু থাকলে সেটা আপনারা সেখানে করে জমা দিয়ে দিবেন এইভাবে। স্যার টাইম দিবেন কত স্যার দিন? ভাইবার পরের টাইমটা একটু নোটিশে বাড়ায় তো দেন স্যার স্যার, 7 ভাইবার দিন আগে বলছিল। দেওয়া দরকার নেই স্যার। স্যার আপনি ভাইবার একদিন আগে দেন, কিন্তু পরে একটু টাইম বাড়ায় দেন। স্যার পরে একটু টাইম দেন স্যার, আরো অন্যান্য পরীক্ষা থাকে তো স্যার, ওর প্রিপারেশন নেওয়া লাগে। না সেটা যাই হোক, আপনাদের ভাইবার পরে আমি খুব বেশি টাইম দিব না। আর টোটাল টাইম থাকবে 7 দিন, ঠিক আছে? টোটাল টাইমটা আগে দেখবেন আপনারা। টোটাল টাইম হচ্ছে 7 এখন দিনই স্যার থাকবে। ভাইবার তাহলে সময় যদি আমাদের 5 আগে দিন দিয়ে আগে দেন দিয়ে স্যার, দিন, তাহলে সেই 5 সিচুয়েশনে দিনে পারে কোনো কাজ যাতে করতে পারবো না তাহলে। ভাইবার আগে যাতে আমরা কমপ্লিট করে ফেলতে পারি। মানে ভাইবার সাথে অ্যাসাইনমেন্ট একসাথে হলে খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য তো আমি হচ্ছে এই যে ধরেন যে আজকে কত তারিখ? 11 তারিখ। আমি 12 বা 13 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তাহলে আপনাদের ভাইবার পরে শুধুমাত্র 1 দিন লাগতেছে বা 2 দিন লাগতেছে ম্যাক্সিমাম। কিছু এডিটিং করে আপনারা দিতে পারবেন, এই তো। ওটা সমস্যা না। আচ্ছা, এরপর হচ্ছে আসি ভাইবার বিষয়ে। ভাইভাতে যেটা থাকবে সেটা হচ্ছে মেইনলি শর্ট কোশ্চেন আমি জিজ্ঞেস করব। এখন শর্ট কোশ্চেন জিজ্ঞেস করার ক্ষেত্রে ট্রিকি কিছু কোশ্চেনও করতে পারি, ঠিক আছে? যে আমি কোয়েরি দিয়ে দিলাম, কোয়েরির আউটপুটটা কি আসবে আপনাদেরকে বলতে হতে পারে, বা এই আউটপুটটা আমি যদি অন্যভাবে চাই তাহলে এই কোয়েরিতে আমি কি কি চেঞ্জ করতে পারতাম। এই টাইপের কিছু কোশ্চেন থাকবে আর কি, ঠিক আছে? এই ছোট ছোট কোশ্চেনই থাকবে, কিন্তু একটু ভালোভাবে বুঝে আপনাদেরকে আনসার করতে হবে, ঠিক আছে? কোয়েরি তো আর আসলে মুখস্থ করা যাবে না। সো কোয়েরি আসলে কি কাজ করতেছে সেটা বোঝার মতো অ্যাবিলিটি তৈরি করতে হবে, বা একটু বই দেখে পড়তে হবে সবাইকে। আমি সেটা সবাইকে সাজেস্ট করবো যে সবাই একটু বই বেশি করে ভালো করে ফলো করেন, যে কোয়েরিটা আসলে কোনটা কিভাবে কাজ করে, কেন আমি এটা লিখবো, সেটা আমাদেরকে সবাইকে জানতে হবে, ঠিক আছে? তো এইটুকুই আসলে ভাইবা বিষয়ে সাজেশন। স্যার কুইল মানে কত দূর, মানে কোন পর্যন্ত করবেন? কোয়েরি বলতে আমাদের ক্লাস টেস্টের সিলেবাস যেটা, সেটা তো লেকচার 3 পর্যন্ত, সরি চ্যাপ্টার 3 পর্যন্ত। জি স্যার। সো চ্যাপ্টার 3 এর মধ্যে যতটুকু আছে আর কি, সেটাই আপনারা সবাই ভালোভাবে দেখে ফেলবেন। স্যার তাহলে কি মিডের সিলেবাস হলো চ্যাপ্টার 1 to 3? হ্যাঁ, চ্যাপ্টার 1 2 3। স্যার কত নম্বর ক্লাস পর্যন্ত স্যার সেটা বলে দিলে সব থেকে ভালো হতো। আজকের ক্লাস পর্যন্ত আর কি, আজকের ক্লাসে চ্যাপ্টার 3 শেষ করব। ওকে স্যার। স্যার মিডের আগে তো আরেকটা ক্লাস পাবো সোমবারে। স্যার মিডের আগে কি স্যার কোনো সিটি নেবেন, বা ওই যে না, অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়ার কথা সিটির ছিল? কথা তো বললোই যে সিটি নিবে না, বারে বারে এক মিডের করে কাঞ্জি দাও। মিডের আগে আর কোনো সিটি হচ্ছে না। মিড ভাই যেটা লেটে শুরু জয়েন হচ্ছে। করছি ভাই, এর জন্যই আজ করছিলাম। আচ্ছা, সমস্যা নেই। মিডের আগে আর কোনো সিটি নাই। মিডের পরে আসলে সিটি হচ্ছে আমি 2টা নিব আপনাদের। আচ্ছা, আমরা এখন ক্লাস শুরুর দিকে যাই। আর সোমবারে যদি ক্লাসও হয়, সোমবারে হচ্ছে আমরা যে টপিক পড়াবো সেটা স্যার ইন্ট্রোডাক্টরি কিছু রিভিশন টপিক থাকবে। হ্যাঁ, রিভিউশন বা কোনো কোশ্চেন টাইপের টপিক থাকতে পারে। আর হচ্ছে যদি নতুন টপিক পড়ে সেটা আসলে মিডের মধ্যে থাকবে না, ঠিক আছে? ওটা সমস্যা নেই। আচ্ছা, গতদিন আমরা যেটা করতেছিলাম যে সেটা হচ্ছে এগ্রিগেশন পড়াচ্ছিলাম। সো এগ্রিগেশনের মধ্যে আমরা কয়টা জিনিস দেখছিলাম মনে আছে? এগ্রিগেশন কি কি ছিল? এগ্রিগেশন ফাংশনের মধ্যে ছিল হচ্ছে অ্যাভারেজ, তারপর হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম, তারপর হচ্ছে সামেশন, কাউন্ট। এইগুলো হচ্ছে আমাদের এগ্রিগেট ফাংশন ছিল। তো সেগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে কোয়েরি দেখার চেষ্টা করছিলাম, বিভিন্ন কোয়েরি।
কিভাবে অ্যাভারেজ বের করতে হয়, কিভাবে কাউন্ট করতে হয়, কিভাবে হচ্ছে আমাদের কি বলে ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ বাই করতে হয়। ঠিক আছে, এই গ্রুপ বাই কিন্তু আমাদের এগ্রিগেট ফাংশনের একটা অন্তর্ভুক্ত একটা জিনিস। সো গ্রুপ বাই যেটা করে যে আমার কতগুলা যদি সেম টাইপের জিনিস থাকে সেটাকে একটা গ্রুপ আকারে কনসিডার করে। যেমন ডিপার্টমেন্ট নেম ছিল আমাদের গ্রুপের মধ্যে, সো আমরা গ্রুপ বাই বলে এক একটা ডিপার্টমেন্টকে এক একটা গ্রুপ চিন্তা করতে পারি। সো সেইভাবে আসলে আমরা গ্রুপ করে করে কিছু কোয়েরি জেনারেট করছিলাম এখানে। ঠিক আছে, সো তারপর হ্যাভিং ক্লজ কিন্তু শুধুমাত্র গ্রুপ বাইয়ের উপর অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে খুব সুন্দর করে কিন্তু নোট করে দেওয়া আছে যে হ্যাভিং ক্লজ এবং হোয়ার ক্লজ আসলে কখন ব্যবহার করা হয়। হ্যাভিং ক্লজ সবসময় হচ্ছে কি গ্রুপসের উপর অ্যাপ্লাই করা হয়, আর হোয়ার ক্লজ হচ্ছে সবসময় কি অ্যাপ্লাইড বিফোর দ্য ফর্মিং গ্রুপস। ঠিক আছে, গ্রুপ ফরমেশনের আগে হোয়ার ব্যবহৃত হয়, আর শুধুমাত্র হ্যাভিংটা ব্যবহৃত হয় গ্রুপের উপরে। আর হ্যাভিং গ্রুপের উপরে ব্যবহার হয় না নিচে ব্যবহার হয়? আসলে উপরে বলতে ওই উপরে বুঝাই নাই, মানে গ্রুপ যখন থাকবে তখনই আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি। ঠিক আছে, আচ্ছা মানে আচ্ছা গ্রুপ স্যার। করার পরে আমরা হ্যাভিংটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা নেস্টেড সাব কোয়েরি দেখছিলাম, কিছু নেস্টেড সাব কোয়েরি নিয়ে কাজ করার চেষ্টা করছিলাম। এইগুলো কিন্তু আসলে আপনাদের সবগুলোই ভালোভাবে দেখতে হবে, নেস্টেড সাব কোয়েরি কি, কোথায় কোথায় ব্যবহার করা যায়, কোন জায়গাতে কি হয়। ঠিক আছে, এগুলো কিন্তু সবাই ভালোভাবে দেখবেন নেস্টেড সাব কোয়েরিগুলো। এরপর সেট কম্পারিজনের ক্ষেত্রে আমরা সাম পর্যন্ত গেছিলাম, যে কিছু সংখ্যকের চাইতে বেশি বা কিছু সংখ্যকের চাইতে কম বা ইকুয়াল, এই যে এই লাস্ট এটা আমরা বলে গত ক্লাস শেষ করছিলাম। তো আজকেও কাইন্ড অফ সিমিলার কাজ করব, আজকে জাস্ট শেষ করে ফেলবো এই চ্যাপ্টার 3টা। সো এখানে গতদিন দেখছিলাম আমরা যে ফর সাম কিছু সংখ্যকের জন্য। ঠিক আছে, আমরা এই জিনিসটার কাজ করছিলাম, এই যে ই এর মতো দেখতে যেটা, ফর সাম এক্স এর জন্য কাজ করছিলাম। ঠিক আছে, আজকে আমরা ফর অল এক্স এর জন্য কাজ করব। সো ফর অল এক্স মানে বোঝাচ্ছে যে আসলে আমাদের সবকিছুর চাইতে যেটা হচ্ছে সত্য হবে, সবকিছুর জন্য যেটা সত্য হবে। ঠিক আছে, যেমন এখানে আমরা যে এই কোয়েরিতে কি করার চেষ্টা করছি, যে হোয়ার সিলেক্ট নেম ফ্রম ইনস্ট্রাক্টর, হোয়ার স্যালারি গ্রেটার দেন সিলেক্ট স্যালারি ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু বায়োলজি। তার মানে কি, বায়োলজি ডিপার্টমেন্টের ফার্স্টে কি বলছিলাম, ফার্স্টে যখন নেস্টেড সাব কোয়েরি থাকে আগে নেস্টেড সাব কোয়েরিগুলো এক্সিকিউট হবে। তার মানে আগে আমাদের এই কোয়েরিগুলো এক্সিকিউট হবে প্রথমে। ঠিক আছে, কোয়েরি এক্সিকিউট হয়ে আউটপুট দিবে না, কিন্তু কোয়েরি এক্সিকিউট হয়ে টেম্পোরারি একটা কি বলে ভিউ তৈরি করবে আগে, টেম্পোরারি ভিউ, এবং ওই টেম্পোরারি ভিউ এর সাথে এই যে অল অ্যাপ্লিকেশন করে তারপর হচ্ছে ফাইনাল আউটপুটটা আমাদেরকে শো করবে। ঠিক আছে, টেম্পোরারি ভিউ আমরা আসলে দেখতে পাই না। তো এখানে কি করতেছে, সিলেক্ট স্যালারি ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট নেম হচ্ছে বায়োলজি। সো বায়োলজি ডিপার্টমেন্টে যত স্যালারি আছে, ঠিক আছে, সেগুলো সবাই আসলে সবগুলো আসলে সিলেক্ট করে নিয়ে আসবে। ঠিক আছে, তার মানে এখানে কি ধরেন যে এখানে স্যালারি অনেকগুলো থাকতে পারে, বায়োলজি ডিপার্টমেন্টে 3টা 4টা স্যালারি থাকতে পারে, মানে 3টা 4টা টিচারের স্যালারি থাকতে পারে। ঠিক আছে, সো তাদের একটা লিস্ট থাকবে। তার মানে এই সাব কোয়েরিতে একটা স্যালারির লিস্ট তৈরি হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্টের। নেক্সট এখানে কি বলতেছে, আমরা বায়োলজি ডিপার্টমেন্টে বুঝলাম, এখন আমরা যে মেইন কোয়েরি সেখানে আমরা যেটা করতেছি, সিলেক্ট নেম ইনস্ট্রাক্টর হোয়ার স্যালারি গ্রেটার দেন অল এই স্যালারি। তার মানে কি, এখন ইনস্ট্রাক্টর টেবিল থেকে এমন স্যালারিগুলো বের করব যে এখানে ইনস্ট্রাক্টরদের স্যালারিটা হচ্ছে কি এই বায়োলজি ডিপার্টমেন্টের সবগুলো যে স্যালারি আছে সবগুলো চাইতে বেশি হবে। ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে যে এখানে বায়োলজি ডিপার্টমেন্টে যদি স্যালারি থাকতো এরকম 10, এখানে ধরলাম 100, কথার কথা ধরলাম 80, আর হচ্ছে ধরলাম হচ্ছে 70, এটা অর্ডার থাকতে পারে, এখানে না অর্ডার নাও থাকতে পারে, এখানে 90 ধরলাম, মানে এই সাব কোয়েরিতে। ঠিক আছে, এখন আমরা এখানে ওই সকল ইনস্ট্রাক্টরদেরকে সিলেক্ট করব যাদের স্যালারি কিনা
এই সবগুলার চাইতে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুটে আসবে। সো আমরা যদি এখন কোনো টিচার স্যালারি দেখা যাচ্ছে যে 110, ঠিক আছে, কোনো টিচারের স্যালারি হচ্ছে 110, এবং এই 110 এখানে কি সবগুলোর চাইতে বড় না নাকি? জি স্যার, জি স্যার। সো 110 তাহলে আমাদের আউটপুটে আসবে। মনে করেন এখন আরেকটা স্যালারি ধরলাম, ভ্যালু ধরলাম হচ্ছে 70, 70 না ধরে 79 ধরলাম। এখন 79 কি সবগুলোর চাইতে বড়? না স্যার। সো 79 সবগুলোর চাইতে বড় না, সো 79 আসবে না। কারণ এখানে আমরা বলে দিছি সবগুলোর চাইতে বড় হইতে হবে, গ্রেটার দেন অল। ঠিক আছে, সো তার মানে সবগুলোর চাইতে শুধুমাত্র বড় হইলে শুধুমাত্র সেটাই আউটপুটে আসবে। সো এখানে একটু খেয়াল করে দেখেন এই এক্সাম্পলটা প্রথমটা দেখেন, 5 স্মলার দেন অল। এই অল হচ্ছে কি আমার এই ভ্যালুগুলা, এটা কি সত্য না মিথ্যা? স্যার মিথ্যা। মিথ্যা স্যার। কেন? স্যার 5 সবার চাইতে স্যার মানে জিরো আছে ছোট স্যার, না। জিরোর থেকে তো 0 5 আছে বড়। সব। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো এইখানে দেখেন এখানে 0 আছে, সো 5 আসলে সবগুলোর চাইতে ছোট না, সো মিথ্যা। এটার ক্ষেত্রে এটা সত্য কেন? কারণ হচ্ছে 5 এখানে যে ভ্যালুটা, সেটা এখানে যে ভ্যালুগুলো আছে 6 এবং 10 সবগুলা চাইতে ছোট, সো এই কারণে এটা ট্রু। ঠিক আছে, আবার এই ক্ষেত্রে একই জিনিস, 5 ইকুয়াল হচ্ছে কি অল এইটা। এখন অল এর মধ্যে এখানে 4 আছে 5 আছে, 5 তো আর 4 এর সমান না, সো এই কারণে এটা ফলস। ঠিক আছে, সো তার মানে লাস্টেরটা বুঝতে পারতেছেন তাই না, যে 5 ইজ নট ইকুয়াল অল 4,6। এখন সবগুলো তো 4 এবং 6, তো 5 এর ইকুয়াল তো কেউ নাই, তো তার মানে এটা অবশ্যই ট্রু। ঠিক আছে, সো এইটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে যে নট গ্রেটার দেন, সরি, নট ইকুয়াল অল সমতুল্য হচ্ছে নট ইন এর সমতুল্য। ঠিক আছে, কিন্তু ইকুয়াল অল ইজ নট ইকুয়াল, নট ইকুইভ্যালেন্ট, এটা ইকুয়াল না বলা উচিত। সো ইকুয়াল অল যেটা, এই অপারেটরটা নট ইকুইভ্যালেন্ট ইন বলে একটা আমরা জিনিস শিখছিলাম সেট অপারেশনের ক্ষেত্রে। ঠিক আছে, সো আমাদেরকে এই দুইটা জিনিস আবার একটু মাথায় রাখতে হবে যে নট ইকুয়াল অল সমতুল্য হচ্ছে নট ইন এর সমতুল্য, কিন্তু ইকুয়াল অল কখনোই ইন এর সমতুল্য না, মানে সেম অপারেশন করে না এই জিনিসগুলা। সো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে টেস্ট ফর অ্যাবসেন্স অফ ডুপ্লিকেট টাপলস। সো আমরা ডুপ্লিকেট টাপলস আছে কি না সেটা চেক করতে চাচ্ছি। সো সেখানে আমরা একটা অপারেটর ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইউনিক। ঠিক আছে, ইউনিক মানে কি অদ্বিতীয়। ঠিক আছে, ইউনিক তখনই ব্যবহৃত হয় যখন সেটা কি অদ্বিতীয়, বা এটার আর কোনো ইনস্ট্যান্স নাই, বা এটা একদমই একটাই, সো তখন আমরা ইউনিক ব্যবহার করি। সো ইউনিকের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অবশ্যই ডুপ্লিকেসি আমরা এটা বাদ দিতে পারি। যেমন এইখানে একটা প্রথম যে কোয়েরিটা দেওয়া আছে, এখানে কি বলছে, ফাইন্ড অল কোর্সেস দ্যাট ওয়ার অফার্ড অ্যাট মোস্ট ইন 2009। সো ফাইন্ড অল কোর্সেস দ্যাট ওয়ার অফার্ড অ্যাট মোস্ট ওয়ান্স ইন 2009। সো 2009-এ অ্যাটমোস্ট ওয়ান মানে অ্যাটমোস্ট ওয়ান্স মানে হচ্ছে সর্বোচ্চ একবার। সো 2009-এ সর্বোচ্চ একবার অফার করা হয়েছে এরকম কোর্সগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সো তার মানে কি আমাদের ইউনিক কোর্সগুলো বের করতে হবে, 2009 সালের ইউনিক কোর্সগুলো। মানে আমি যদি এইভাবে বলি যে একই কোর্স কিন্তু 2009 সালে দুইবার অফার হইতেও পারে ডিফারেন্ট সেকশনে। যেমন মনে করেন আপনাদের 191 ব্যাচে এই যে 209 যেটা পড়াচ্ছে সেটা ধরেন 191 ব্যাচে হইলো, আবার যদি এখন
201 ব্যাচে যদি এখন 209 নামে কোর্স যেটা অফার হয়, তাহলে কি সেটা তো আর আসলে ইউনিক থাকলো না। কারণ সেটা হচ্ছে কি এখন দুইটা সেকশনে, সরি দুইটা আলাদা আলাদা ব্যাচে সেটা অফার হয়েছে, ঠিক আছে? তো তার মানে এটা আসলে ইউনিক থাকলো না। সো আমরা এখানে বের করতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এমন যে কোর্সগুলো আছে সেটা কিনা ইউনিক, অর্থাৎ শুধুমাত্র একবারই অফার করা হয়েছে। সো আগে আমরা এখানে কোয়েরিটা অ্যানালাইসিস করে তাহলে বুঝতে পারবো কি হচ্ছে। এখানে দেখেন, এখানে কি বলতেছে যে প্রথম যে সাব কোয়েরি যেটা, যখনই আমাদের নেস্টেড কোয়েরি থাকবে সবার প্রথমে কোনটা এক্সিকিউট হবে? স্যার এখানে পরের অংশটা এক্সিকিউট হবে পরের আগে। অংশটা সাব যে অংশটা আছে। হ্যাঁ, নেস্টেড সাব কোয়েরি থাকলে আমাদের সবার আগে যেগুলো এগুলো এক্সিকিউট হয় সেটা হচ্ছে সাব কোয়েরিগুলো এক্সিকিউট হয়। মানে আমাদের যদি নেস্টেড কোয়েরি থাকে তাহলে সবার আগে সাব কোয়েরি এক্সিকিউট হবে। এরপরে স্যার এখানে ব্র্যাকেটটা না দিলে কি উপরেরটা আগে এক্সিকিউট হতো? এরকম কিছু কি আছে? এখানে ব্র্যাকেট না দিলে আসলে ইরর দেখাবে। বুঝতে পারছেন কি বলছি? ব্র্যাকেট না দিলে আসলে ইরর দেখাবে, মানে কমান্ড খুঁজে পাবে না। ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এটাকে আমি একটা সিঙ্গেল অ্যাটমিক ইনস্ট্রাকশনে বানাই ফেলতেছি, একটা প্যাকেট বানাই ফেলতেছি। সো হোয়ার কি করে? হোয়ার তো আসলে আপনার একটা কন্ডিশন খোঁজে, তাই না? হোয়ারের ভিতরে যখন আমি সাব ক্লজ দিচ্ছি বা সেই সাব কোয়েরি দিচ্ছি, তো সেখানে তো আমি আসলে হোয়ারের ভিতরে একটা কন্ডিশন দিব। এখন কন্ডিশন তো আর কতগুলো লাইন হতে পারে না, ঠিক আছে? তো এই জন্য যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ব্র্যাকেট দিতেই হবে। ব্র্যাকেট না দিলে আপনার এটা আসলে ইরর হবে। আপনার চাইলে এটা করে দেখতে পারেন, আপনাদের যে মাইএসকিউএল বা পিএইচপি মাইএডমিনে এটা করে দেখতে পারেন যে এটা ব্র্যাকেট না দিলে আসলে করা যায় কিনা। আমার যতদূর সম্ভব ধারণা যে এটা ইরর দেখাবে আপনাদেরকে। আচ্ছা, সো আমরা এখানে এই সাব করি আগে এক্সিকিউট হবে। সো এখানে কি করতেছে আসলে? তো এখানে করতেছে হচ্ছে আমরা সিলেক্ট করতেছি কোর্স আইডি কে, ঠিক আছে? সেকশনকে আমরা রিপ্রেজেন্ট করতেছি আর দিয়ে। সো ওই সেকশন মানে আর টেবিল থেকে আমরা কোর্স আইডি জেনারেট করতেছি। এখন এখানে একটু খেয়াল করে দেখেন, এটা আসলে বোঝার জন্য কিন্তু দিছে যে এখানে আমি কেন আর দিলাম, কেন টি দিলাম, কারণ কোর্স আইডি দুইটা টেবিলের মধ্যেই আছে, ঠিক আছে? কোর্স আইডি দুইটা টেবিলের মধ্যেই আছে, অর্থাৎ কোর্সের টেবিলের মধ্যেও আছে, সেকশন টেবিলের মধ্যেও আছে। এই জন্য আমি এটাকে ভালোভাবে মানে চিনার জন্য দুইটা আলাদা আলাদা নাম দিছি, যে সিলেক্ট আর ডট কোর্স আইডি, যেখানে সেকশনকে আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, আর সিলেক্ট টি ডট কোর্স আইডি, যেখানে কোর্সকে আমি টি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? যাতে নামটা অ্যাম্বিগুয়াস না হয়ে যায়। আচ্ছা, সো যেটা করতেছে সেটা হচ্ছে যে সিলেক্ট কোর্স আইডি সেকশন আর where t dot course id equal r dot course id and year r dot year equals to 2009, ঠিক আছে? তার মানে t dot course id, t dot course id কোথায় ছিল? এইখানে। সো এইখানে যেটা হবে যে যে কোনো একটা কোর্স, মানে এখানে তো অনেকগুলো কোর্স থাকতে পারে, মানে আমি যদি বলি এটা টি টেবিল আর এটা হচ্ছে আমাদের আর টেবিল। সো টি টেবিলে আমার হচ্ছে সিএসসি ধরেন যে 209 আছে, ঠিক আছে? আর আর টেবিলের মধ্যেও সিএসসি 209 আছে। ঠিক আছে? এখন সো তার মানে কি ফার্স্টে টি এর একটা কোর্স আইডি নিব, যেমন টি এখানে, যেমন এই যে এখানে দেখতেছে হোয়ার টি ডট কোর্স আইডি ইকুয়াল আর ডট কোর্স আইডি অ্যান্ড আর ডট ইয়ার হচ্ছে 2009, ঠিক আছে? সো আমি টি তে এই কোর্স আইডি আছে, সো এইটা হচ্ছে কি 2009, 209 হচ্ছে কোর্স আইডি আছে। এখন এই কোর্স আইডি এইখানে ম্যাচ করবে যে এই কোর্স আইডি আর ডট কোর্স আইডি ভিতরে আছে কিনা। সো দেখতে পাচ্ছি 209 এখানে আছে, আর এর মধ্যেও আছে।
তো আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে যে এটার ইয়ার 2009 কিনা। ঠিক আছে, যদি এটা ইয়ার 2009 থাকে তাহলে এটা কি আমার এটা সিলেক্টেড হবে, অর্থাৎ এই টাপলটা সিলেক্টেড হবে। ঠিক আছে, এই টাপলটা যখন সিলেক্টেড হবে তখন এখান থেকে শুধুমাত্র কি আর ডট কোর্স আইডিটা রিটার্ন হবে, অর্থাৎ সিএসসি 2009টা রিটার্ন হবে। সিলেক্টেড হবে পুরো টাপলটা, কিন্তু রিটার্ন হবে কি শুধুমাত্র সিলেক্টেড অংশটা, যেহেতু সিলেক্টের মধ্যে আমি আর ডট কোর্স আইডি রিটার্ন করতে বলছি। সো এইটা রিটার্ন হবে। এখন ইউনিক দেখতে পাচ্ছি কি, ইউনিক দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা আসলে একটাই আছে, সিএসসি 209 একবারই আছে। সো এটা অবশ্যই ইউনিক, তার মানে এই হোয়ারের ভিতর যে কন্ডিশনটা ছিল হোয়ার ট্রু হয়ে যাচ্ছে। সো তখন আমার এই 209টাই রিটার্ন করবে। কিন্তু কোনো কারণে যদি সিএসসি 209 যদি আবার থাকতো, সিএসসি 209 দুইবার আছে, ঠিক আছে, কথার কথা। সো যেহেতু সিএসসি 209 দুইবার আছে, তখন সে দুইটা সেট জেনারেট করতেছে, মানে দুইটা সেট মেম্বার জেনারেট করতেছে, এটা একটা মেম্বার, এটা আর একটা মেম্বার। কিন্তু যেহেতু আমার ইউনিকের কাজ কি, ইউনিকের কাজ হচ্ছে শুধুমাত্র একটা জেনারেট করবে। ঠিক আছে, যেহেতু আমাদের একটা জেনারেট করবে তখন কি আসলে এটা ফলস জেনারেট করবে, কারণ এখানে অলরেডি দুইটা আছে। সো এটা ফলস রিটার্ন হয়, তখন এটা এখানে আসলে সিএসসি 209 আর শো করবে না। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট বলছে যে ইউনিক ইভালুয়েটস ট্রু অন অ্যান এমটি সেট। তার মানে আমি যদি 2009 সালে যদি সিএসসি 209 নাই থাকতো, ঠিক আছে, সিএসসি 209 যদি খুঁজে না পাওয়া যেত তাহলে সেটাকে আসলে ট্রু রিটার্ন করতো, এবং সেটা যেহেতু ট্রু রিটার্ন করবে, তো যেহেতু সেটা অফার করা না হলেও সেটা আমাদের টি ডট কোর্স আইডিতে সেটা ট্রু হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু, স্যার হ্যাঁ বলেন। স্যার আমার ফোনের চার্জ নাই, যে কোনো সময় অফ হয়ে যাবে, বাসায় কারেন্টও নাই। তো আমার আইডিটা একটু আচ্ছা কত আইডি আপনার? 088 191 ব্যাচ। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, সো এটাই গেল হচ্ছে আমাদের ইউনিকের কাজ। আমার মনে হয় ইউনিক নিয়ে আসলে একটু বই থেকে পড়লে আর একটু বেটারে বুঝতে পারবেন। সো আমার যতটুকু বলার বলছি। সো ইউনিক আমাদের গেল, ইউনিকের মূল কাজ হচ্ছে আমাদেরকে শুধুমাত্র সেট মেম্বারশিপ থেকে একটা যদি এলিমেন্ট থাকে সেটা ট্রু হিসাবে রিটার্ন করবে, যদি মাল্টিপল এলিমেন্ট থাকে তাহলে সেটা ফলস হিসাবে রিটার্ন করবে। সো এখন আসলে আমরা সাব করি, এতদিন আমরা দেখছি যে হোয়ার ক্লজের ভিতরে, আমরা এখানে যতগুলো সাব করে দেখছি, এই যে আগের ক্ষেত্রেও দেখেন হোয়ার ক্লজের ভিতরে সাব করে দেখছি। ঠিক আছে, শুধু হোয়ার ক্লজের ভিতরে না, এটা ফ্রম ক্লজের ভিতরেও দেওয়া যায়, সাব কোয়েরিজ ইন দ্য ফ্রম ক্লজ। সো আমরা ফ্রম ক্লজের ভিতরেও সাব করে দিতে পারি। ঠিক আছে, যেমন এখানে উদাহরণটা দেখেন, এখানে কি বলছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ ইনস্ট্রাক্টর স্যালারিজ অফ দোজ ডিপার্টমেন্টস হোয়ার দ্য অ্যাভারেজ স্যালারি ইজ গ্রেটার দেন $42,000। অর্থাৎ আমাদেরকে যে বের করতে হবে যে ইনস্ট্রাক্টরদের অ্যাভারেজ স্যালারি বের করতে হবে, কোথা থেকে, স্যালারি অফ দোজ ডিপার্টমেন্টস, যে ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের স্যালারি অ্যাভারেজ স্যালারি হচ্ছে 42,000-এর চাইতে বেশি, তাদের স্যালারিগুলো বের করতে হবে। তার মানে আমাদেরকে সিলেক্ট করতে হবে ডিপার্টমেন্ট নেম এবং হচ্ছে অ্যাভারেজ স্যালারি। ঠিক আছে, কোথা থেকে বের করতে হবে, আমাদের বের করতে হবে হোয়ার হচ্ছে কি অ্যাভারেজ স্যালারি হচ্ছে 42,000-এর চেয়ে বেশি, কিন্তু কোন জায়গা থেকে বের করব সেটা আমাদেরকে আগে বের করতে হবে। সো এখানে এই ফর্মের ভিতরে দেখেন একটা সাব করে দেওয়া আছে, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম কমা অ্যাভারেজ স্যালারি অ্যাজ অ্যাভারেজ স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, সো তার মানে কি এই যে সিলেক্ট এইটা, মানে এই যে সাব কোয়েরিটা, এই সাব কোয়েরিটা আসলে একটা ভিউ তৈরি করবে, মানে একটা লিস্ট তৈরি করবে, আগে একটা লিস্ট তৈরি করবে যেখানে কি করবে,
মানে আমাদের মেইন টেবিল, এটা মনে করেন আমাদের মেইন টেবিল, ঠিক আছে? এটা মনে করলাম যে আমাদের মেইন টেবিল, সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল। এটা হচ্ছে আমাদের মেইন টেবিল। তো এই টেবিলের মধ্যে এখানে কি কি ছিল? আইডি ছিল, তারপর হচ্ছে আমাদের নেম ছিল, তারপর হচ্ছে স্যালারি ছিল, আরো হাবিজাবি ছিল আর কি। সো ফর্ম ক্লজ যেটা করতেছে, ফর্মের মধ্যে ডিপার্টমেন্ট নেম এবং অ্যাভারেজ স্যালারি বের করতেছে আগে। সো এই টেবিল থেকে আমরা একটা ভিউ তৈরি করব। মানে ভিউ তৈরি করবো বলতে এই কোয়ারিটা আসলে একটা ভিউ তৈরি করতেছে, ঠিক আছে? যেখানে কি থাকবে, সেখানে থাকবে হচ্ছে শুধুমাত্র একটা কি বলে, ডিপার্টমেন্ট নেম থাকবে এবং অ্যাভারেজ স্যালারি থাকবে। অর্থাৎ এর নেম থাকবে আর একটা হচ্ছে অ্যাভারেজ স্যালারি থাকবে। এটা হচ্ছে একটা ভিউ তৈরি হচ্ছে জাস্ট, ঠিক আছে? এই টেবিল থেকে একটা ভিউ তৈরি হচ্ছে এবং সেখানে গ্রুপ বাই ডিপার্টমেন্ট নেম, অর্থাৎ ডিপার্টমেন্ট ওয়াইজ একটা গ্রুপ তৈরি হবে, ঠিক আছে? তো এখন ডিপার্টমেন্ট ওয়াইজ একটা গ্রুপ তৈরি হইলো হওয়ার পরে এটা কিন্তু আমাদের ফাইনাল আউটপুট না। এইখান থেকে যাদের যে যে ডিপার্টমেন্টের অ্যাভারেজ স্যালারি 42,000-এর চাইতে বেশি, শুধুমাত্র সেই টাপলগুলো সিলেক্টেড হবে, ঠিক আছে? মানে এখানে ধরেন যে 5-6টা টাপল আছে, কিন্তু কয়েকটা টাপলে 42,000-এর চাইতে কম স্যালারি আছে, অ্যাভারেজ স্যালারি। তবে ওই টাপলগুলো বাদে আমার যে নতুন যে টাপলগুলো থাকবে, যেখানে স্যালারি অ্যাভারেজ স্যালারি হচ্ছে 42,000-এর চাইতে বেশি, তো সেইগুলো আসলে সিলেক্টেড হবে, ঠিক আছে? সো মনে করেন এখানে আমাদের আগে 4টা ছিল, এখন আমাদের হচ্ছে 3টা সিলেক্টেড হলো। সো এই যে মাঝখানে যে জিনিসটা তৈরি হইলো, এটা আসলে একটা ভিউ তৈরি হইলো। এই সাব কোরি একটা ভিউ তৈরি করতেছে। এই সাব কোরি আসলে আমরা দেখতে পাই না, ঠিক আছে? এটা আমাদের চোখের মধ্যে দেখা যায় না। আমরা শুধুমাত্র ফুল কোয়েরি যদি রান করতে পারি, তাহলে আমাদেরকে এই ফুল কোয়েরি রান করার পর এই আউটপুটটা আসলে দেখায়, ঠিক আছে? সো এইটা আসলে ভিউ এর ভিতরে হিডেন থেকে যায়। সো এটা হচ্ছে আমাদের বেসিক টেবিল। টেবিল থেকে আসলে একটা ভিউ তৈরি হয়। ভিউ তৈরি করার পরে সেখান থেকে আসলে আমরা ফাইনাল আউটপুটটা দেখতে পাই, যে যদি এই কন্ডিশনটা ফিল আপ করে। এইভাবে আসলে কাজগুলো হয়। সো নেক্সট দেখেন, নেক্সট কোয়েরিটা হচ্ছে, এখানে দেখেন এই উপরের কোয়েরিটাকে আমরা আলাদাভাবেও লিখতে পারি। কিভাবে আলাদাভাবে লিখতে পারি? এই যে এখানে অলরেডি আলাদাভাবে এই যে গ্রুপ বাই যেটা ছিল, গ্রুপ বাই সবই ঠিক আছে, গ্রুপ বাই পর্যন্ত। লাস্টে ডিপার্টমেন্ট অ্যাভারেজ মানে এটা হচ্ছে কি একটা পার্শিয়াল ভিউ যেটা তৈরি হচ্ছে সেটা বোঝাচ্ছে আসলে, ঠিক আছে? মানে সেম কাজই হচ্ছে, কিন্তু মাঝখানে যে পার্শিয়াল ভিউটা তৈরি হচ্ছে সেটাকে আমরা ডেপ্থ অ্যাভারেজ নামে একটা নতুন একটা টেবিল বা ভিউ আকারের মানে দেখাইতে পারি আর কি। মানে আমি যে আমাদের বেসিক যে টেবিল ছিল, সেই টেবিল থেকে মাঝখানে একটা যে ড্রয়িং করলাম না, সেই ড্রয়িংটার নাম সেখানে এরা বলতেছে যে এই যে এইটা ডেপ্থ অ্যাভারেজ নামে একটা পার্শিয়াল ভিউ তৈরি হবে আর কি। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পার্শিয়াল ভিউ, এবং এর পরে সেই ভিউ থেকে আসলে আমাদের ফাইনাল আউটপুটটা জেনারেট হবে। এইটা আসলে আমাদের এই ফাইনাল আউটপুটটা শো করবে, কিন্তু এই পার্শিয়াল ভিউটাকে শো করবে না, ঠিক আছে? ওইটাই বলতেছে আর কি এখানে। সো এখন আসতেছে উইথ ক্লজের কাজ কি? এই যে পার্শিয়াল ভিউ বারবার বলতেছিলাম কেন? কারণ এই যে এখানে আমরা আসলে বুঝতে পারবো যে পার্শিয়াল ভিউ বা টেম্পোরারি ভিউ আসলে কি করে। আমাদের এখানে একটা কোয়েরি দেওয়া আছে, ফাইন্ড অল ডিপার্টমেন্টস উইথ দ্য ম্যাক্সিমাম বাজেট, ঠিক আছে? ফাইন্ড অল ডিপার্টমেন্টস উইথ দ্য ম্যাক্সিমাম বাজেট, ঠিক আছে? সো তার মানে কি করতে হবে? আগে আমাদেরকে ম্যাক্সিমাম বাজেট যাদের যাদের আছে তাদেরকে আসলে সিলেক্ট করতে হবে।
মানে তাদেরকে আগে খুঁজে বের করতে হবে, তারপর সেখান থেকে কি বাজেটটাকে বের করে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম বাজেটের ভ্যালু কত সেটা আমাদের আগে জানতে হবে, তাই না? এবং তারপরে কোন কোন ডিপার্টমেন্টের বাজেট হচ্ছে ম্যাক্সিমাম, তো সেখান থেকে আবার আমাদের টোটাল ফাইনাল বাজেটগুলো বের করে নিয়ে আসতে হবে যে এই ডিপার্টমেন্ট বা এই বাজেটগুলো হচ্ছে ম্যাক্সিমাম বাজেট। সো এখানে একটু খেয়াল করে দেখেন যে উইথ দিয়ে একটা ক্লজ শুরু হয়েছে। সো উইথ এর মধ্যে লেখা আছে উইথ ম্যাক্সিমাম বাজেট অ্যাজ সিলেক্ট ম্যাক্স বাজেট অ্যাজ ভ্যালু ফ্রম ডিপার্টমেন্ট। ঠিক আছে, উইথের কথা আগে পরে আসি, আগে আমরা সাব কোয়েরিটা দেখি। এই সাব কোয়েরি, এখানে সাব কোয়েরিতে কি করবে বলেন দেখি। হচ্ছে যেসব ডিপার্টমেন্টের বাজেটগুলো ম্যাক্সিমাম সেটা স্যার সিলেক্ট করব। না, যে সকল ডিপার্টমেন্টের বাজেট ম্যাক্সিমাম সেটা না আসলে, মানে ম্যাক্সিমাম বাজেটটা সিলেক্ট শুধুমাত্র ম্যাক্সিমাম বাজেটটা সিলেক্ট করবে। হ্যাঁ, শুধুমাত্র একটা, এখানে কিন্তু ম্যাক্সের আউটপুট কিন্তু একটা হবে। সো শুধুমাত্র ম্যাক্সিমাম বাজেটটা সিলেক্ট করবে এবং ম্যাক্সিমাম বাজেটকে নাম দিবে হচ্ছে সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, ম্যাক্সিমাম বাজেট সিলেক্ট করার পর ওইটার নাম হবে হচ্ছে ভ্যালু। মানে ধরেন যে কথার কথা ম্যাক্সিমাম বাজেট ধরলাম 100,000 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বাজেট। ঠিক আছে, সো ম্যাক্সিমাম বাজেট ধরলাম 100,000, এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম বাজেট। সো এটাকে নাম দেব হচ্ছে ভ্যালু। ঠিক আছে, ভ্যালু মানে হচ্ছে ম্যাক্সিমাম বাজেটটা, এটার নাম দেওয়া জাস্ট। তো এখন পরে সিলেক্টে কি করতে, সিলেক্ট হচ্ছে বাজেট ফ্রম ডিপার্টমেন্ট কমা ম্যাক্স বাজেট। ঠিক আছে, এই ডিপার্টমেন্ট তো আমরা বুঝতে পারতেছি, ডিপার্টমেন্ট হচ্ছে কি আমার একটা টেবিল, আমাদের ডিপার্টমেন্ট টেবিল। কিন্তু ম্যাক্স বাজেট ম্যাক্স বাজেট হচ্ছে কি এই যে ভিউ যেটা তৈরি হয়েছে এইটা। ঠিক আছে, এই ভিউটা যে তৈরি হয়েছে এখানে ম্যাক্স বাজেট ডিফাইন করা আছে, এই যে এইটা হচ্ছে ম্যাক্স বাজেট। সো তার মানে যেটা হচ্ছে যে উইথ দিয়ে যেটা করা হচ্ছে, উইথ দিয়ে আসলে একটা ভিউ তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা ভিউ, টেম্পোরারি ভিউ। আমি এটা নাম দিলাম টি ডট ভিউ। ঠিক আছে, সো আমি এটাতে নাম দিলাম হচ্ছে টেম্পোরারি ভিউ, যেটা হচ্ছে যে ম্যাক্স বাজেট যেটা। সো এই ম্যাক্স বাজেট একটা টেম্পোরারি ভিউ তৈরি করবে এবং সেখানে যেটা থাকবে এটা হচ্ছে এই ভ্যালুটা থাকবে, শুধুমাত্র 100,000 ভ্যালুটা থাকবে। আর এই ডিপার্টমেন্ট হচ্ছে কি আমার একটা টেবিল। ভিউ বলতে আসলে এক ধরনের টেবিল, কিন্তু টেম্পোরারি টেবিল, যেটা অস্তিত্ব আসলে নাই। ঠিক আছে, আমরা এভাবে বলতে পারি যে ভিউ আসলে একটা টেবিল, কিন্তু ওটা হচ্ছে টেম্পোরারি টেবিল, যেটার অস্তিত্ব হার্ড ডিস্কে নাই, জাস্ট লজিক্যাল অস্তিত্ব আছে সেটা। ঠিক আছে, এখন তাহলে কি আমাদের মেইন যে টেবিল ছিল ডিপার্টমেন্ট টেবিল, সো ডিপার্টমেন্ট টেবিলের সাথে এই ম্যাক্স বাজেটের একটা ক্রস জয়েন হচ্ছে এখানে। ঠিক আছে, ক্রস জয়েন হওয়ার পরে আমরা এখানে সিলেকশনের ক্ষেত্রে যে শর্তটা দিচ্ছি সেটা হচ্ছে যে কি হোয়ার ক্লজের ভিতরে হোয়ার ডিপার্টমেন্ট বাজেট ইকুয়ালস টু ম্যাক্স বাজেট ডট ভ্যালু। অর্থাৎ আমরা এই দুইটার মধ্যে ক্রস জয়েন করার পরে আমরা ওই সকল টাপলকে সিলেক্ট করব যাদের বাজেটটা হচ্ছে কি এই ম্যাক্সিমাম বাজেটের সমান। ঠিক আছে, এইটা। সো উইথের কাজ হচ্ছে আমাদের আসলে পার্শিয়াল ভিউ বা টেম্পোরারি ভিউ তৈরি করা। তো টেম্পোরারি ভিউ কি জিনিস, যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই কিন্তু তার একটা লজিক্যাল এক্সিস্টেন্স আছে। ঠিক আছে, এটা কি বলছে বোঝা গেছে? জি স্যার। ওকে, সো আমরা আরো উইথ দিয়ে আরো কমপ্লেক্স করি। সো আপনারা এটা একটু নিজেরা বলেন এটা কি হবে। আমরা এখানে কি লেখা আছে সেটা পরে দেখি, আমরা আগে সাব কোয়েরিগুলো সলভ করি। আপনারা বলেন, আমি সেটা একটু লেখার চেষ্টা করি। এই সাব কোয়েরিতে কি উঠতেছে? স্যার সিলেক্ট করবে ডিপার্টমেন্ট নেম, আর এবার স্যালারির সাম করবে, মানে সবগুলো স্যালারি যোগফল। এই যে স্যার গ্রুপ বাই করবে, ডিপার্টমেন্ট নেমের উপর গ্রুপ বাই করবে। হুম।
আর টেবিলের নাম হচ্ছে স্যার ইনস্ট্রাক্টর। রাইট। সো তার মানে এইখানে হচ্ছে আমাদের একটা পার্শিয়াল ভিউ তৈরি হবে, ঠিক আছে? আমরা ধরি এটা হচ্ছে এই কোয়েরির জন্য একটা পার্শিয়াল ভিউ তৈরি করবে, যেখানে কি থাকবে, ডেপ নেম, আমি ধরলাম ডিএন, ধরলাম ডেপ নেম, আর একটা হচ্ছে কি স্যালারি থাকবে, ঠিক আছে? সো দুইটা নামে আমাদের একটা স্যালারি ভিউ তৈরি হবে, এবং ডিপার্টমেন্ট নেমের উপর হচ্ছে গ্রুপ তৈরি হবে। সো আমাদের অ্যাকচুয়াল যে টেবিল ছিল ইনস্ট্রাক্টর টেবিল, সো নিলাম আমাদের টেবিলটা হচ্ছে এইটা, ইনস্ট্রাক্টর টেবিল হচ্ছে এইটা। তো এইটা থেকে টেম্পোরারি ভিউ হচ্ছে এটা তৈরি হবে, ঠিক আছে? কিভাবে তৈরি হবে? আমাদের এই কোয়েরি এক্সিকিউট করার পরে। নেক্সট এই কোয়েরি কি করবে? স্যার ভ্যালুর অ্যাভারেজ করবে, ওই যে সাম যে ভ্যালুটা বের করছিলাম ওই ভ্যালুটা অ্যাভারেজ করবে স্যার। রাইট। সো তার মানে কি, সে আবার এই ভিউ থেকে, এই ভিউ যেটা পাচ্ছি, এখানে যে স্যালারিগুলো পাচ্ছি, এই স্যালারিগুলো আসলে কি, এখানে ভ্যালু বলতে বোঝাচ্ছে যে এই ভ্যালুটা আসলে কি, এখানে আমরা এই যে সাম স্যালারিকে আসলে আমরা ভ্যালু বলে আমরা রিপ্রেজেন্ট করতেছি। মানে এই সাম স্যালারি যেটা, এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি ভ্যালু। সো আমরা এস না বলে এটাকে ভি বলি, ঠিক আছে? সো এটা হচ্ছে ভ্যালু। সো এখন কি আমরা সিলেক্ট অ্যাভারেজ। তো ওইটার অ্যাভারেজ করে কি আবার নাম দেবে ভালো? হ্যাঁ হ্যাঁ, না না না, নাম আগে ভ্যালু দেবে না, এই যে আগে সাম করলাম, মানে এখানে আমাদের স্যালারি ছিল, তো এটা আমি স্যালারি হবে না আসলে, এখানে আমি এটা দেখতে ভুলে গেছিলাম, এখানে অ্যাজ ভ্যালু দেওয়া ছিল। মানে এই প্রথম সাব কোয়েরি যেটা ছিল, প্রথম সাব কোয়েরিতে সাম স্যালারি অ্যাজ ভ্যালু, তার মানে স্যালারিগুলোর যোগফলটাকে আসলে ভ্যালু আকারে রিপ্রেজেন্ট করবে আর কি। মানে ওই কলামের নাম হবে, স্যালারি হবে না, কলামের নাম হবে হচ্ছে ভ্যালু, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, সো এখন গেল। সো এই পরের সাব কোয়েরি যেটা করতেছে, সিলেক্ট অ্যাভারেজ ভ্যালু অ্যাজ ভ্যালু ফ্রম হচ্ছে ডেপ টোটাল, অর্থাৎ এই যে ডেপ টোটাল হচ্ছে কি, এই যে ডেপ টোটাল হচ্ছে এইটা। তো ডেপ টোটাল মানে কি, এই যে পার্শিয়াল ভিউটা, এটা নাম দিচ্ছে হচ্ছে ডেপ টোটাল, ঠিক আছে? সো এই ডেপ টোটালটা আসলে এই যে এখানে, সো এই পার্শিয়াল ভিউয়ের নাম হচ্ছে ডেপ টোটাল। আচ্ছা, সো এখন কি করতেছি, এই ডেপ টোটাল থেকেই এই যে এখানে উইথ ডেপ টোটাল এত, এবং ডেপ টোটাল অ্যাভারেজ ভ্যালু অ্যাজ হচ্ছে কি, আমাদের এখন ওই ডেপ টোটাল থেকে আমরা সিলেক্ট করতেছি, অর্থাৎ এই ভিউ থেকে আমরা আর একটা ভিউ তৈরি করতেছি। সেখানে কি করতেছি, শুধুমাত্র অ্যাভারেজ ভ্যালুটা বের করতেছি। মানে এই যে এখানে যে অ্যাভারেজ ভ্যালুটা, এখানে যে যতগুলো ভ্যালু পাইছি সবগুলা যোগ করে অ্যাভারেজ করতেছি। তো এখান থেকে শুধুমাত্র একটা অ্যাভারেজ আমরা ইনস্ট্যান্স পাবো, ঠিক আছে? এটা নতুন আর একটা ভিউ। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ভিউ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ভিউ। কিভাবে কাজ করতেছে, এটা হচ্ছে 1 নাম্বার সাব কোয়েরি থেকে আসতেছে, আর এটা হচ্ছে 2 নাম্বার সাব কোয়েরি থেকে আসতেছে, ঠিক আছে? So এখন কি করতেছে, ফাইনালি এই দুইটা ভিউ আমাদের রেডি হয়ে গেছে। এখন মূল এসকিউএলটা রান করতেছে হচ্ছে যে সিলেক্ট ডিপার্টমেন্ট নেম ফ্রম হচ্ছে ডেপ টোটাল এবং ডেপ টোটাল অ্যাভারেজ, অর্থাৎ এই ভিউ এবং এই ভিউ, এই দুইটা ভিউ থেকে আমরা ব্যবহার করব, অর্থাৎ এই ভিউ এবং এই ভিউ এর মধ্যে ক্রস জয়েন হবে, ঠিক আছে? এখন কিন্তু আমরা মূল টেবিলে ক্রস জয়েন করতেছি না, এখন আমাদের যে টেম্পোরারি ভিউ, এই টেম্পোরারি ভিউ এর ভিতরে ক্রস জয়েন করতেছি, যেহেতু আমাদের ফ্রম এর ভিতরে কমা সেপারেটেড আছে এখানে, ঠিক আছে? সো এখান থেকে আমরা কমা সেপারেট ক্রস জয়েন করলাম, আমরা সিলেক্ট করতেছি ডিপার্টমেন্ট নেমটাকে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যেখানে আমাদের ডিপার্টমেন্ট আন্ডারস্কোর টোটাল ভ্যালু, সরি ডিপার্টমেন্ট ডট ভ্যালু গ্রেটার দেন ডিপার্টমেন্ট টোটাল ডট অ্যাভারেজ ভ্যালু, অর্থাৎ এই যে ভিউ আর এই ভিউ দুইটা ক্রস জয়েন করার পরে আমরা এমন সকল টাপল সিলেক্ট করব যেখানে আমাদের টোটাল ভ্যালুটা অ্যাভারেজ ভ্যালু চাইতে বেশি, ঠিক আছে? সেই কাজটা করতেছি। ঠিক আছে, এই কাজটা কিন্তু এখানে কোশ্চেন দেওয়া আছে যে ফাইন্ড অল ডিপার্টমেন্টস হোয়ার দ্য টোটাল স্যালারি ইজ গ্রেটার দেন দ্য
average of the total salary at all departments. ঠিক আছে, সো তার মানে আর কি আসলে আপনাদেরকে ভিউ চিন্তা করে কাজ করতে হবে। সো আমরা যদি এটাকে আবার একটু ডিফারেন্ট ভাবে অ্যানালাইসিস করে দেখি, সো আমাদের কি বলছে, ফাইন্ড দ্য অল দ্য ডিপার্টমেন্টস হোয়ার টোটাল স্যালারি ইজ গ্রেটার দেন দ্য অ্যাভারেজ অফ টোটাল স্যালারি অ্যাট অল ডিপার্টমেন্টস। সো আমরা আগে কি করছিলাম, আমরা আসলে টোটাল সবগুলো ডিপার্টমেন্টকে গ্রুপ করে করে টোটাল স্যালারি বের করছিলাম। এটা হচ্ছে ভিউ 1 এর ভিতরে। নেক্সট ভিউ 2 এর ভিতরে যেটা করছি যে সবগুলো ডিপার্টমেন্টে স্যালারিগুলো যোগ করার পরে সবগুলো ডিপার্টমেন্টের স্যালারিকে আমরা অ্যাভারেজ করছিলাম। ঠিক আছে, আমরা যে টোটাল অ্যাভারেজ স্যালারি যেটা, ঠিক আছে, গ্রেটার দেন দ্য যে অ্যাভারেজ অফ দ্য টোটাল স্যালারি, অ্যাভারেজ অফ দ্য টোটাল স্যালারি কিন্তু আমরা এভাবে ভিউ দিয়ে বের করে ফেলছি। এরপরে যেটা আমাদের করতে হয়েছে যে টোটাল অ্যাভারেজ স্যালারি চাইতে যেটা বড়, যে টোটাল স্যালারি ইজ গ্রেটার দেন দ্য অ্যাভারেজ স্যালারি। সো যে সকল টোটাল স্যালারি অ্যাভারেজ স্যালারি চাইতে বড় সেগুলোকে আমরা ফাইনালি এই যে এখানে সিলেক্ট করছি। ঠিক আছে, এটা খুবই ঠান্ডা মাথায় বাসায় বসে নিজেরা বই দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন, যেটা আসলে ঠিকভাবে কাজ বুঝতে পারতেছি কিনা আমি। চাইলে আপনারা এসকিউএল সরাসরি রান করে দেখতে পারেন। আপনারা যে ডেটাবেসটা তৈরি করছেন ল্যাবের জন্য, সেই ডেটাবেসের মধ্যে এসকিউএলটা রান করে করে দেখার চেষ্টা করবেন যে আসলে কি হচ্ছে। সো স্কেলার সাবকোয়েরি কি? স্কেলার সাবকোয়েরি হচ্ছে আমাদের যে সকল সাবকোয়েরি, scalar subquery is one which is used where a single value is expected. So scalar subquery আমরা তখনই ব্যবহার করতে পারি শুধুমাত্র যখন সিঙ্গেল ভ্যালু হচ্ছে আমাদের পাবো, আমরা সিঙ্গেল ভ্যালু আমরা যদি এক্সপেক্ট করতে পারি যে এখানে আমরা সিঙ্গেল ভ্যালু পাচ্ছি, ঠিক আছে, তো তখন আমরা স্কেলার সাবকোয়েরি ব্যবহার করতে পারি। যেমন আমাদের এখানে কি করতেছি, সিলেক্ট কাউন্টস তারিখ ফ্রম, মানে এই সাবকোয়েরির ভিতরে সিলেক্ট কাউন্টস তারিখ ফ্রম হচ্ছে ইনস্ট্রাক্টর where department dot dep name equals to instructor dot dep name as num instructors, মানে ইনস্ট্রাক্টর নাম্বার কাউন্ট করতেছি আমরা। ঠিক আছে, ইনস্ট্রাক্টর নাম্বার কাউন্ট করতেছি এবং কোন একটা ডিপার্টমেন্টে কয়জন ইনস্ট্রাক্টর আছে সেটা কাউন্ট করতেছি। তার মানে কি, এটা আসলে আমাদের সিঙ্গেল আউটপুট দিবে, কাউন্ট তো আমাদের একটা আউটপুট দিবে, নাম্বার শুধুমাত্র আউটপুট দিবে। ঠিক আছে, সো আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ ইনস্ট্রাক্টর কাউন্ট করে সেটার ডিপার্টমেন্ট নেমটা সিলেক্ট করতেছি। সো এটা হচ্ছে স্কেলার সাবকোয়েরি, যেখানে কিনা আমরা একটা আউটপুট এক্সপেক্ট করতে পারি। এখন পরেরটা দেখেন। স্যার এই সাবকোয়েরিটা বুঝি না, আরেকবার একটু বলুন স্যার। আচ্ছা, এখানে স্কেলার সাবকোয়েরির সংজ্ঞাটা হচ্ছে কি, স্কেলার সাবকোয়েরি হচ্ছে যদি ওই সাবকোয়েরি থেকে শুধুমাত্র একটা আউটপুট আসে তখন আমরা সেটাকে স্কেলার সাবকোয়েরি বলি। যদি মাল্টিপল আউটপুট আসে তাহলে সেটাকে আসলে স্কেলার সাবকোয়েরি বলা যাবে না। এটা হচ্ছে মূল সংজ্ঞা। ঠিক আছে, মানে আমাদের যদি আউটপুট যদি শুধুমাত্র সাবকোয়েরির আউটপুট যদি শুধুমাত্র একটা রো আসে, ঠিক আছে, শুধুমাত্র যদি আমার একটা রো আসে তাহলে এটা স্কেলার সাবকোয়েরি, দ্যাটস ওকে। কিন্তু যদি মাল্টিপল রো আসে তাহলে সেটা স্কেলার সাবকোয়েরি না। তো এই করে যেটা করতেছে সেটা হচ্ছে কি, আমরা ইনস্ট্রাক্টরকে কাউন্ট করতেছি। কিভাবে কাউন্ট করতেছি, আমরা এখানে কি দেখেন, আমরা এখানে দেখতেছি কি ডিপার্টমেন্ট নেম, এখানে কিন্তু সাবকোয়েরি সিলেক্টের মধ্যেও সাবকোয়েরি দিছি। একটা হচ্ছে কি ডিপার্টমেন্ট নেম কমা নাম্বার ইনস্ট্রাক্টরস, তার মানে কি আমাদের কোয়েরিটা হবে এরকম, মানে আমাদের টেবিলটা হবে এরকম যে এখানে থাকবে হচ্ছে ডেপ নেম, আমি দিলাম ডিএন মানে ডেপ নেম এইটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি নাম্বার ইনস্ট্রাক্টরস থাকবে এইখানে, এটা আমি নাম দিলাম হচ্ছে এনআই,
ঠিক আছে, মানে আমাদের এই দুইটা আউটপুট তৈরি করতে হবে, মানে দুইটা কলাম হিসাবে তৈরি করতে হবে। যেখানে এখানে খেয়াল করে দেখেন ডিপার্টমেন্ট নেম তো আমি পাচ্ছি, ডিপার্টমেন্ট নেম তো ডিপার্টমেন্ট নেম টেবিল থেকেই আসবে, তাই না? কিন্তু ওই ডিপার্টমেন্টে কয়জন টিচার আছে তা থেকে কাউন্ট করতে বলছি। ওইটা কাউন্টটা হবে কোথায়? এই যে এই সাবকোয়েরির ভিতরে, ঠিক আছে? এই সাবকোয়েরির ভিতরে কাউন্ট হবে। ধরলাম ডিপার্টমেন্ট নেম হচ্ছে কম্পিউটার সায়েন্স, সিএসই দিলাম আমি। ডিপার্টমেন্ট নেম আমি দিলাম কম্পিউটার সায়েন্স। এখন কম্পিউটার সায়েন্স এই যে এখানে চেক করবে ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম, ঠিক আছে? তার মানে কি ইনস্ট্রাক্টর টেবিল থেকে কি করব আমি, যে সকল টিচারের ডিপার্টমেন্ট নেম হচ্ছে সিএসই, ঠিক আছে, ওই সকল টিচারকে কাউন্ট করতেছি। এই যে এইখানে সিলেক্টে কাউন্ট করতেছি। মনে করেন সিএসসি ডিপার্টমেন্টে আমার টিচার আছে হচ্ছে 4 জন ধরে নিলাম। সো এই 4 যে কাউন্ট হইল, তাহলে সেই 4টা আসলে এখানে রিটার্ন হবে। সো ডিপার্টমেন্ট নেম কমা আমার হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাক্টর, সো সিএসসি কমা 4। তো এই সাবকোয়েরি কাজ হবে যে শুধুমাত্র কাউন্ট করা। ঠিক একইভাবে যদি আমার অন্য কোনো ডিপার্টমেন্ট থাকতো, ধরলাম ট্রিপলি থাকতো, তাহলে ট্রিপলি একইভাবে আমাদের ভ্যালু রিটার্ন করতো। ধরলাম সেখানে হচ্ছে 3 জন। এইভাবে আসলে আমাদের এই কাজটা হচ্ছে। কিন্তু আসলে মূল কাজটা কি? মূল কাজটা এই যে 3 এবং 4 যে আমরা বের করে নিয়ে আসতেছি, এটা আসলে একটা স্কেলার সাবকোয়েরি দিয়ে বের করতেছি। এটা হচ্ছে বোঝার জন্য বলছি যে স্কেলার সাবকোয়েরি হচ্ছে সেইটা যেটা কিনা শুধুমাত্র একটা টাপলকে রিটার্ন করে। যেমন এখানে 3 এবং 4 শুধুমাত্র একটা টাপল, এটাকে রিটার্ন করছে, ঠিক আছে? তো এই জন্য এটা স্কেলার সাবকোয়েরি। কিন্তু যদি আমার এখানে যদি কাউন্ট না দিয়ে যদি আমি বলতাম যে গ্রুপ বাই এত এত, তাহলে গ্রুপ বাই করলে কি হইতো? গ্রুপ বাই করলে তো আমার অনেকগুলো চলে আসতো, ঠিক আছে? সো তখন অনেকগুলো যখন আউটপুট আসবে তখন সেটা আসলে আমাদের স্কেলার হবে না। স্কেলার মানে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শুধুমাত্র একটা আউটপুট আসবে, মানে যে সাবকোয়েরির একটা আউটপুট আসতেছে। এখানে কাউন্ট করতেছে সিএসসি ডিপার্টমেন্টে, কাউন্ট করলে 4 আউটপুট আসতেছে। সো এইখানে আমার শুধুমাত্র কাউন্টের জন্য একটা আউটপুট আসছে। ঠিক একইভাবে ট্রিপলির জন্য কাউন্ট করতেছি, এখানে ট্রিপলি কাউন্ট শুধুমাত্র একটা ভ্যালু আসতেছে, এই জন্য স্কেলার সাব করি। আচ্ছা, নেক্সট সাব কোয়েরিটা আমরা দেখার চেষ্টা করি কি বলছে আসলে। এই কোয়েরিটা কেউ ব্যাখ্যা করতে পারবেন? এই পরেরটা পরেরটা কি করছে কেউ ব্যাখ্যা করতে পারবেন? স্যার ফার্স্টে সিলেক্ট করছে বাজেটকে হুম হুম ডিপার্টমেন্ট টেবিল থেকে, হুম হুম তারপরে স্যার ডিপার্টমেন্ট নেম এবং ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট নেম আর স্যার ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম দুইটা যদি ম্যাচ করে তাহলে স্যার ট্রু রিটার্ন করবে। এবং স্যার ওইখানে যে উপরের কোয়েরিতে যে স্যার নেম সিলেক্ট করবে এবং সেখানে দেখবে স্যালারির 10 গুণের চাইতে স্যার বাজেটের বাজেটের চাইতে স্যালারিটা বেশি কিনা সেটা দেখবে। হ্যাঁ, মানে হচ্ছে আগে ফার্স্টে এখানে বাজেটকে সিলেক্ট করব, ঠিক আছে? বাজেটকে সিলেক্ট করব ফ্রম ডিপার্টমেন্ট ওয়্যার ডিপার্টমেন্ট ডট ডেপ নেম ইকুয়ালস টু ইনস্ট্রাক্টর ডট ডিপার্টমেন্ট নেম। কারণ ডিপার্টমেন্ট এবং ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট নেম যদি সেম হয় তাহলে সেই ডিপার্টমেন্টের বাজেটটাকে সিলেক্ট করব, ঠিক আছে? মানে সিএসসি মানে কোনো একটা ডিপার্টমেন্ট টেবিলে থাকে কি শুধুমাত্র সিএসসি থাকে এবং তার বাজেট থাকে। আর ইনস্ট্রাক্টর টেবিলে আছে হচ্ছে কি টিচারের নাম এবং হচ্ছে বাজেট এবং স্যালারি আছে ইনস্ট্রাক্টর টেবিলের ভিতরে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যদি ডিপার্টমেন্ট টেবিল থেকে বাজেটটাকে সিলেক্ট করতে পারি, তো ডিপার্টমেন্টের বাজেট তো একটাই হবে, তাই না? ডিপার্টমেন্টের বাজেট কি মাল্টিপল হয়? সম্ভব না, কারণ একটা ডিপার্টমেন্টের বাজেট একটা, মানে একটা বছরের জন্য, মানে বাংলাদেশের বাজেট কি এক বছরে কি 2 বার হয়? আমার কথা কি বুঝাতে পারছি?
না স্যার, হয় না একবারে। সো হ্যাঁ, সো তার মানে দাঁড়াচ্ছে কি, আমাদের যদি আমাদের বাজেট যদি ডিপার্টমেন্টের একটাই থাকে তাহলে অবশ্যই সেটা ট্রু রিটার্ন হবে। So, শুধুমাত্র সেই বাজেটটা রিটার্ন হবে। ঠিক আছে, সেই বাজেটটা রিটার্ন হবে এবং পরে আমরা ওই সকল ইনস্ট্রাক্টরদেরকে খুঁজে বের করব যাদের স্যালারি কে 10 গুণ করলে বাজেটের চাইতে বেশি হয়। ঠিক আছে, তো আমরা তখন সেটা বের করব। তো এই বাজেট যেটা আমরা শুধুমাত্র বাজেটটা বের করলাম, তো বাজেট মানে আমাদের শুধুমাত্র একটা আউটপুট দিবে, একটা সাব কোয়েরি থেকে একটা আউটপুট আসবে। ঠিক আছে, এই জন্য এটা স্কেলার সাব কোয়েরি। তো তার মানে কি, এখানে পরের লাইনে দেখেন এটা হচ্ছে ইরর দেখাবে যদি আমার সাব কোয়েরি মাল্টিপল ভ্যালু রিটার্ন করে। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই ইরর দেখাবে। সো এটা হচ্ছে স্কেলার সাব কোয়েরির ইউসেজ। এরপর আসতেছে মডিফিকেশন। ডেটাবেসে মডিফিকেশনের মধ্যে কি কি আছে? মডিফিকেশনের মধ্যে আছে ডিলিশন, ইনসারশন, আপডেট, এগুলো আমরা সবাই জানি। সো ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর, এটা কি করবে? এই কোয়েরিটা কি করবে? ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর। স্যার ইনস্ট্রাক্টর টেবিল থেকে ডিলিট করবে কোনো কিছু যেটা কন্ডিশনের সাথে ম্যাচ করবে। আমি এখানে কিন্তু অনেক 44 জনকে দেখতে পাচ্ছি, কিন্তু কথা বলতেছে মাত্র 2-3 জন। আমি কিন্তু এখন নাম ধরে ধরে জিজ্ঞেস করব। সামিউল হোসাইন, আপনি কি বুঝতে পারছেন প্রথম সাব কোয়েরিটা কি করবে? সামিউল, উনি কি নাই নাকি? এরপর হচ্ছে তাহিয়া আক্তার, আপনি কি বুঝতে পারছেন প্রথম এটা কি করবে? তাহিয়া আক্তার শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ বলেন তো দেখে, প্রথম কোয়েরিটা কি করবে? জি স্যার। ইনস্ট্রাক্টর। স্যার কোনটা ইনস্ট্রাক্টর ডিলিট করবে ইনস্ট্রাক্টর টেবিল থেকে? কি ডিলিট করবে? সবগুলা ডিলিট করবে না পুরো টেবিলটা ডিলিট করে দিবে? মানে কোন জিনিসটা ডিলিট করবে? স্যার অল ইনস্ট্রাক্টর ডিলিট করবে। মানে পুরো টেবিলটাকে ফালাই দিবে নাকি শুধুমাত্র টেবিলের ডেটাকে ফালাই দিবে? স্যার ডেটাকে ফেলাবে মনে হচ্ছে। আচ্ছা, টেবিলের ডেটাকে স্যার ফেলা দেবে স্যার। রাইট। সো এটা আসলে আমাদের টেবিলের ডেটাকে আসলে আমাদের স্যার ডেটাকে ফেলাই দেবেন। ফালাই দিবে। হ্যাঁ, এখন পরেরটা দেখেন, পরেরটা বলেন কি করবে? স্যার এখানে ডিপার্টমেন্ট ওই ডিলিট করে দিবেন ইনস্ট্রাক্টর টেবিল থেকে যেখানে ডিপার্টমেন্ট নেম হচ্ছে ফিনান্স। জি স্যার। হ্যাঁ, এটা সবার জন্য ওপেন। আসলে আমি একজনকে এখন আর ধরতেছি না, সবার জন্য ওপেন, যে কেউ আনসার করতে পারেন। সো যেটা করবে যে হচ্ছে যে ইনস্ট্রাক্টর টেবিল থেকে ডিলিট করব, কিন্তু ইনস্ট্রাক্টর টেবিলে তো অনেক ধরনের ইনস্ট্রাক্টর আছে। সো আমি কোন কোন ইনস্ট্রাক্টরকে ডিলিট করব সেটা হচ্ছে কোশ্চেন। সো এখানে আসলে আমরা বলে দিচ্ছি যে 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 ডিপার্টমেন্টের নাম ফিনান্স ডিপার্টমেন্ট, ফিনান্স, জি স্যার। তার ওই সকল ডেটাগুলোকে আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি স্যার। সো নেক্সট, আই গেস এটা বুঝে যাবেন, আমার এটা আসলে বলার কিছু নাই। তো ডিলিট হচ্ছে এইটা, ডিলিট এভাবে কাজ করে। নেক্সট হচ্ছে আমাদের ডিলিটের ক্ষেত্রে আমরা অনেকগুলো কাজ করতে পারি, অনেক শর্ত দিতে পারি। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমরা কি করতেছি যে ডিলিট অল ইনস্ট্রাক্টরস হুজ স্যালারি ইজ লেস দেন দ্য অ্যাভারেজ স্যালারি অফ ইনস্ট্রাক্টর। সো ফার্স্টে আমরা কি করতেছি, ডিলিট অল ইনস্ট্রাক্টরস হুজ স্যালারি, মানে আমরা ওই সকল ইনস্ট্রাক্টরদেরকে ডিলিট করে দিব যাদের স্যালারি অ্যাভারেজ স্যালারি চাইতে কম, মানে টোটাল যে অ্যাভারেজ স্যালারি তার চাইতে কম। ঠিক আছে, সো এটা যেটা হবে,
ফার্স্টে আমাদেরকে অবশ্যই অ্যাভারেজ স্যালারি বের করতে হবে নিঃসন্দেহে। সো অ্যাভারেজ স্যালারি বের করার পরে আমাদেরকে আস্তে আস্তে অ্যাভারেজ স্যালারির ভ্যালুটাকে কম্পেয়ার করে ডিলিট করতে হবে। ঠিক আছে? কিন্তু এইখানে যেটা হবে যে খেয়াল করে দেখেন, প্রথমে আমার হচ্ছে 10 জন টিচার আছে। ঠিক আছে? মনে করেন জি 10 জন স্যার। টিচার আছে। 10 জন টিচারের কি প্রথমে অ্যাভারেজ স্যালারি ক্যালকুলেট করলে কি একটা অ্যাভারেজ পাবো না আমি? ধরলাম অ্যাভারেজটা পেলাম হচ্ছে 11 টাকা। কথার কথা 10 জন টিচারের আছে, 10 জন টিচারের অ্যাভারেজ স্যালারি ধরলাম 11 টাকা। ঠিক আছে? এখন আমি একজনকে ডিলিট করে দিলাম। একজনকে ডিলিট করে দিলে এখন টিচারের সংখ্যা কত? 9 হয়ে গেল না? মানে আমি যদি এই 10 জন থেকে একজনকে বাদ দিয়ে দিই প্রথম ইটারেশনে, মানে এটা মনে করেন লুপের মতো কাজ করতেছে। সো এখন কি আছে? এখন আমার 9 জন টিচার আছে। সো এখন 9 জন টিচারের মধ্যে তাহলে এখন তো অ্যাভারেজ কিন্তু আবার নতুন করে ক্যালকুলেট হবে। ঠিক আছে? সো এখানে কিন্তু আবার নতুন করে অ্যাভারেজ ক্যালকুলেট হবে এইটা। সো নতুন করে ক্যালকুলেট হলে দেখা যাবে অ্যাভারেজ কমে গেছে। অ্যাভারেজ কমে যায় এখন আমার হচ্ছে 10 টাকা হয়ে যেতে পারে। ঠিক আছে? সো এটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাবে। সো এইটা কিন্তু ইরোরিয়াস একটা হচ্ছে আমরা এসকিউএল কোয়েরি এখানে চালাইছি। সো এই ধরনের যে মানে প্রত্যেকবার রান টাইমে প্রত্যেকবার যদি চেঞ্জ হতে থাকে এসকিউএল কোয়েরি, এই ধরনের কোয়েরি কখনোই লেখা উচিত না। ঠিক আছে? যাই হোক, এই ডিলিটটা আপনারা পড়ে নেবেন, বই থেকে পড়ে নেবেন এই ডিলিটটা কিভাবে কাজ করে। আপনার ল্যাবে তো মনে হয় করছেন, ডেটা ইনসার্শন করছেন না ল্যাবে? তাহলে আমার মনে হচ্ছে না এখান থেকে বলার কিছু আছে। সো ইনসার্ট ইনটু এত, ভ্যালুস হচ্ছে এত, এটা হচ্ছে আমাদের দিতে হয়। আমরা আসলে চাইলে এইভাবে সিঙ্গেল ভাবে দিতে পারি, ইনসার্ট ইনটু কোর্স ভ্যালুস হচ্ছে এত এত এত। ঠিক আছে? এভাবে আমরা দিতে পারি। আবার ইনসার্ট কোর্স এখানে আমরা কলামের নামও বলে দিতে পারি। ঠিক আছে? দুইভাবে দেওয়া যায়। আচ্ছা, আজান একটু শেষ হোক। আচ্ছা, সো ইনসার্টের ক্ষেত্রে আমরা যেটা করি নর্মালি, ইনসার্ট ইনটু কোর্স ভ্যালুস হচ্ছে অমুক অমুক অমুক। সো এটা আপনারা অলরেডি ল্যাবে করছেন। সো এটার ক্ষেত্রে যেটা সবসময় মাথায় রাখতে হবে, ভ্যালুগুলো যাতে আমরা অ্যাট্রিবিউট ওয়াইজ ঠিকঠাক মতো দিই। যদি কোনো ভ্যালু আমাদের নাল দিতে হয়, সেটা যেন আমরা ঠিকঠাক মতো নাল দিই, এবং ওই ভ্যালুটা যাতে নাল সাপোর্টেড হয় সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু নাল সাপোর্টেড কিনা। ঠিক আছে? কারণ আমি যদি এখানে ধরেন যে সিএস কোর্স নেমটা যদি আমি এইখানে না দিয়ে যদি আমি এইখানে দিতাম, আর ডেটাবেস সিস্টেমটা যদি আমি আগে দিতাম, তাহলে কিন্তু ভ্যালু ইনসার্ট হয়ে যাবে ঠিকই, কিন্তু আমার মানে অ্যাম্বিগুয়াস হয়ে গেল। কি বলছি বোঝা গেছে? মানে ভ্যালু ঠিকই ইনসার্ট হবে, কারণ দুইটাই হচ্ছে ভার্চার টাইপের দেওয়া আছে হয়তো বা, ভ্যালু ঠিকই ইনসার্ট হয়ে গেছে, কিন্তু জিনিসটা হয়ে গেল কি আমার মানে আমি ইনসার্ট করার সময় জিনিসটা টেবিলের মতো ভুল হয়ে গেল। লজিক্যাল কোনো ইরোর নাই, কিন্তু আমার আসলে কি থিওলজিক্যাল ইরোরটা আমাদের হয়ে যাচ্ছে, থিওরিটিক্যাল ইরোর হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে ইনসার্টের সময়। সো ডেটাবেসে ইনসার্শন অলরেডি করে ফেলছেন আপনারা। আরেকভাবে করা যায়, আমি শুধুমাত্র চাইলে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, সিলেক্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, কমা 0, তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর, ফ্রম ইনস্ট্রাক্টর টেবিল। সো আমি চাইলে এসকিউএল কোয়েরি দিয়েও আসলে ইনসার্ট করতে পারি। ঠিক আছে? স্টুডেন্ট টেবিলের মধ্যে আমরা যে যে জিনিসগুলো ছিল, স্টুডেন্ট টেবিলের মধ্যে ছিল হচ্ছে আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, এবং হচ্ছে টোটাল ক্রেডিট ছিল সম্ভবত, যেখানে টোটাল ক্রেডিট দেখাচ্ছে। সো চাইলে আমরা সেভাবে আসলে
টিচারদের এনরোলমেন্টও দিতে পারি। এটা স্টুডেন্ট টেবিল দেখে করতে হবে। সো ইনসার্ট আসলে দুইভাবে করা যায়, সিলেকশন করেও করা যায়, আবার ম্যানুয়াল ভ্যালু দিয়েও ইনসার্ট করা যায়। সো আপডেট, অবশ্যই এটা হচ্ছে ডেটাবেসকে আমাদের আপডেট করতে হইতে পারে। ডেটাবেস আপডেটটা কি, একজন স্টুডেন্টের নতুন রেজাল্ট আসতেছে, যেমন যে আপনারা যে প্রত্যেক সেমিস্টারের রেজাল্ট হচ্ছে আপনাদের যে সিজিপিএ, তারপর হচ্ছে কোন কোন কোর্স কমপ্লিট হয়েছে, সেগুলো কিন্তু কি যদি ফিক্সড ডেটাবেস থাকতো তাহলে তো হইতো না। আপনাদের এগেনস্টে যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটা কিন্তু অবশ্যই আপডেট করতে হচ্ছে। এই যে আপনাদের পেমেন্টের হিস্ট্রি, তারপর হচ্ছে আপনারা কি বলে কে কে কোন কোর্স নিচ্ছেন, রেজিস্টার্ড হয়েছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু আপডেট করতে হচ্ছে ডেটাবেসের ভিতরে। ঠিক আছে, সো সেইভাবে কিন্তু আসলে আমাদের আপডেটের কাজটাও চলতে হবে। সো এই ডেটাবেস মডিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি একটা ফিক্সড ডেটাবেস রেখে দিই, ফিক্সড ডেটাবেস রাখলে কিন্তু কোনো কাজই হবে না, কারণ আমাদের ডেটাবেসে শুধু ফিক্সড কাজ থাকে না, আর অনেক ধরনের কাজ থাকে। সো ডেটাবেস আপডেটের গুরুত্বটাও কিন্তু আপনাদের জানতে হবে। এবং সেক্ষেত্রে ডেটাবেসটা আমরা কিভাবে আপডেট করি, আপডেটের স্ট্রাকচারটা হচ্ছে আপডেট ইনস্ট্রাক্টর ওয়্যার, আমরা বলে দিতে পারি যে এরকম এরকম কন্ডিশন, অথবা আমরা স্যালারিকে আপডেট করে দিতে পারি। ঠিক আছে, মানে এখানে স্যালারি আপডেট মানে বলতেছে যে ধরেন কোনো টিচারের যদি প্রমোশন হয় বা কোনো ইনক্রিমেন্ট হয়, তখন হচ্ছে স্যালারিকে আপডেট করে দিতে হয়। তো স্যালারি তখন এখনকার যে স্যালারি ছিল তার চেয়ে হয়তো কিছু বেশি স্যালারি দিতে হবে, তখন সেটা সেইভাবে মাল্টিপ্লাই করে আপডেট করে রেকর্ড রেখে দিতে হয়, এইভাবে আর কি। ঠিক আছে, সো আপডেটের কাজটা এইভাবে চলতেছে। আমাদের ইনস্ট্রাক্টর টেবিলে আপডেট হচ্ছে, স্টুডেন্ট টেবিলেও একইভাবে আপডেট হবে। স্টুডেন্ট টেবিলে যদি আমাদের সিজিপি আপডেট হয়, সেটা আমাদেরকে আপডেট করতে হবে। মনে করেন যে আমি এখানে আপডেট স্টুডেন্ট সেট সিজিপিএ ইকুয়ালস টু নতুন একটা সিজিপিএ, যেটা আমাদেরকে তখন আমরা ইনপুট দিলাম যে আপনাদের নতুন সিজিপিএ এখন এত এই সেমিস্টার শেষে। ঠিক আছে, এইভাবে আসলে হয়। সো এই কোয়ারিগুলো আপনারা আই গেস ডেসক্রাইব করার কিছু নাই, বই থেকে পড়ে ফেলতে হবে। সো আমার মনে হয় আপডেটের এই কোর্স কোয়েরিগুলা এইগুলো আসলে বই থেকে পড়ে ফেলবেন আপনারা। ঠিক আছে, আমার মনে হয় এখানে আর তেমন বলা কিছু নাই। ওকে স্যার।